আসসালামু আলাইকুম। ওয়ার্ল্ড স্ট্রিট জার্নাল বলেছে যে ডোনাল্ড ট্রাম্প এখন আসলে ইরানে আবারও হামলা করার কথা চিন্তা করতেছেন এবং এই আলোচনা ভেস্তে যাওয়ার পর, যেটা ইসলামাবাদে হয়েছিল, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দুই পক্ষের ভিতরে, সেটা ভেস্তে যাওয়ার পরে আসলে সবাই চিন্তা করতেছিলেন যে ট্রাম্প কি করবে। ট্রাম্পের একটা দীর্ঘ নীরবতা ছিল কয়েক ঘন্টার। তারপর ট্রাম্প আস্তে আস্তে মুখ খুলে অনেকবার অনেক কথা বলেছেন এবং প্রত্যেকটা কথা হচ্ছে পরস্পর বিরোধী। হ্যাঁ, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে যে আজকে একটা খবর হয়েছে যে যখন আলোচনা শুরু হয়েছিল, আলোচনা তো আসলে দেখেন, যেমন এক পাশে বসছে ইরানি আলোচক, আরেক পাশে বসছে মার্কিন আলোচক। যেই মার্কিন আলোচকরা এইসব ইরানি আলোচকদেরকে হত্যা করতে চায়, অলরেডি তাদের 20-25 জনকে হত্যা করে ফেলেছে। যেমন আজকে এখানে মাস্ট আলী লারজানি থাকতো, যদি বেঁচে থাকতো, তিনি তো নাই। সুতরাং এখানে আসছে ইরানের পার্লামেন্টের স্পিকার বাকের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচি, তাদেরকেও কিন্তু ইসরায়েল হত্যা করতে চায়। সুতরাং এই যে হত্যাকারী এবং হত্যার শিকার টার্গেট, এই দুই পক্ষ টেবিলের পাশে পাশে কিন্তু সহজ না পরিস্থিতি। হ্যাঁ, এগুলো যারা বসে তারাই বুঝতে পারবে। ইরান নেতারা তো তাদের মানে জীবন হাতে নিয়ে ঘোরে। তো এর ভিতরেই যে দুইজন ছিল আলোচক, স্টিভ হুইটকফ এবং জ্যারেড কুশনার। জ্যারেড কুশনার আবার ট্রাম্পের মেয়ের জামাই। তো এই দুইজনকে বলা হয় ইসরায়েলি এজেন্ট, বাট ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স তিনি নিরপেক্ষ। তো এই স্টিভ হুইটকফের সঙ্গে নাকি প্রায় হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাচির, যিনি কিনা খুবই শান্ত এবং তিনি খুব প্রশংসা কুড়িয়েছেন যে এই ইরান যুদ্ধকে তিনি যেভাবে ট্যাকেল করেছেন, এবং তাকে ইতিমধ্যে বলা হচ্ছে যে ফাদার অফ ডিপ্লোমেট। তো এরকম হাতাহাতি পর্যায়ে চলে গিয়েছিল। এবং আপনারা জানেন যে এই স্টিভ হুইটকফই কিন্তু এই গত কয়েকটা আলোচনা সেখানে করেছিল। তারপর আবার এই আমেরিকা আক্রমণ করে, তখন আব্বাস আরাচি একটাই প্রশ্ন করেছিল স্টিভ হুইটকফকে যে কি এমন হলো যে তোমরা ইরান আক্রমণ করলা? গত বছর 12 দিন যুদ্ধ করলা, তারপর তো আমরা ছয় বার আমরা বৈঠক করলাম এবং আমাদের আলোচনায় উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছিল। তাহলে কি এমন হলো যে যে মানে হামলা করলা? স্টিভ হুইটকফ বলতেছে যে তোমরা এটা করছো সেটা করছো, প্রমাণ দাও, একটা প্রমাণ দাও, একটা প্রমাণ। গতকালকে ট্রাম্প তার ট্রুথ সোশ্যালে অনেকগুলো টুইট করেছে। এর ভিতরে একটা ছিল যে দেখো, আমেরিকার দিকে শত শত তেলের ট্যাঙ্কার আসতেছে, শত শত তেলের ট্যাঙ্কার আসতেছে। হ্যাঁ, তারা আমেরিকার কাছ থেকে তেল কিনবে, ভালো কথা, আপনি তেল বিক্রি করবেন, আপনি আপনার অর্থনীতিকে সমৃদ্ধ করবেন। কিন্তু আপনার যে বন্ধু রাষ্ট্র আরব দেশগুলো, যেই আমেরিকার পাশে কিন্তু এখন ইসরায়েল আর গুটি কয়েক আরব দেশ ছাড়া আর কেউ নাই, ইউরোপ পর্যন্ত মুখ ফিরিয়ে নিয়ে গেছে। তো সেই আরব দেশগুলো তেল বিক্রি করে কিভাবে? আপনি একা বিক্রি করলে হইব না তো। তো এটার কোনো উত্তর নাই। এখন গতকালকে আবার বলল যে ইরান শুনেছি টোল আদায় করতেছে, জাহাজ প্রতি $15 লাখ, $20 লাখ, প্রচুর টাকা, সন্দেহ নাই। এখন আমরা সব জাহাজকে আটকে দিব। হরমুজ প্রণালী ইরান তো অবরোধ করছে করছে, আমরাও করব। যেই সব জাহাজ ইরানকে টোল দিবে ওদেরকে আমরা আক্রমণ করব, ধ্বংস করব, মানে এরকম বিভিন্ন কথাবার্তা। আজকে আবার শুনলাম যে সব জাহাজ না, শুধু যেই জাহাজগুলো ইরানি বন্দরে যাচ্ছে শুধু ওই জাহাজগুলোকেই ধরা হবে। এবং শোনা গেল যে 2টা মার্কিন যুদ্ধজাহাজ নাকি হরমুজ প্রণালী অবরোধ করে ফেলেছে। ইরান বলতেছে যে এটা একদম মিথ্যা কথা এবং যে কোনো মার্কিন জাহাজ হরমুজ প্রণালীতে ঢুকলে তাদেরকে ধ্বংস করে দেওয়া হবে বলে ইরান হুঁশিয়ারি দিয়েছে। এখন এই অবস্থায় আসলে ট্রাম্পের পক্ষে যে খুব কিছু বেশি কিছু করা সম্ভব, যেমন পিউ রিসার্চ সেন্টার একটা জরিপ চালিয়েছে আমেরিকাতে, সেখানে প্রতি 10 জনের 6 জন, মানে 60% মার্কিনই এখন ইসরায়েলের বিপক্ষে। গত 23শে মার্চ থেকে 29শে মার্চ ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের যৌথ হামলার মধ্যেই এই জরিপ চালায় পিউ রিসার্চ। তারা বলতেছে ইরান যুদ্ধ যতই জোরালো হচ্ছে ততই ইসরায়েলের প্রতি আমেরিকানদের বিদ্বেষ বাড়তেছে। এমনকি তারা ইসরায়েলেও এই জরিপ চালিয়েছে। যুদ্ধের আগে 70% ইসরায়েলি বিশ্বাস করতেন আমেরিকা এবং ইসরায়েলের হামলায় ইরানের শাসক গোষ্ঠীর পতন হবে, কিন্তু এখন তা কমে দাঁড়িয়েছে 43%। আগে 62% ইসরায়েলি নাগরিক বিশ্বাস করতেন যে ইরানের পরমাণু অস্ত্র ধ্বংস করে দেওয়ার ক্ষমতা ইসরায়েলের আছে, কিন্তু এখন তা কমে হয়েছে 48%। আমেরিকানরা ইসরায়েল মুক্ত আমেরিকা চায়। তারা বলতেছে যে আমরা আমাদের আমেরিকাতে ইসরায়েলের কোনো প্রভাব আর চাই না, তারা ভিন্ন দেশ, আমরা ভিন্ন দেশ। তো এই সব বিষয়গুলো উঠে এসেছে পিউ রিসার্চের জরিপে। কোনো সন্দেহ নাই যে ইসরায়েল আগের চেয়ে একঘরে হয়ে পড়েছে, ইউরোপ মুখ ফিরিয়ে নিয়েছে, স্পেন, ইংল্যান্ড, জার্মানি, ইতালি এরাও মুখ ফিরিয়ে নিয়েছে। এখন
আছে কিছু আরব দেশ, সৌদি আরব, কাতার, কুয়েত, বাহরাইন, ওমান, তারা আছে ইসরায়েলের পক্ষে। এছাড়া আর তেমন কোনো দেশ নাই। এখন এই অবস্থায় আমেরিকার সামনে কিন্তু অপশন খুবই সীমিত। নভেম্বরেই মধ্যবর্তী নির্বাচন, এবং এই মধ্যবর্তী নির্বাচনে যদি ডোনাল্ড ট্রাম্প হেরে যায় তাহলে তিনি হবেন কাগুজে বাঘ। আমেরিকাতে দুকক্ষ বিশিষ্ট সংসদ, হাউস অফ সিনেট, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ। তো এদের মানে এই বিশেষ করে হাউস অফ সিনেটের সম্মতির প্রয়োজন হয় মার্কিন প্রেসিডেন্টের যে কোনো সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে। যদিও তিনি ইমার্জেন্সি দেখিয়ে যে কোনো আক্রমণ তিনি করতে পারেন, যেটা তিনি ইরানে করেছেন, যে ইমার্জেন্সি এখন আসলে ওই সিনেটে গিয়ে সিনেটের সদস্যদের মতামত সুযোগ নাই, এরকম তিনি করেছেন ইরান যুদ্ধে, কারো অনুমতি নেননি। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আসলে সিনেটকে জবাবদিহি করতে হয়। এখন এই মধ্যবর্তী নির্বাচনে যদি তিনি সিনেটে সংখ্যাগরিষ্ঠতা হারান তাহলে কিন্তু ট্রাম্প কোনো ইনিশিয়েটিভ হঠাৎ করে নিলেও পরবর্তীতে কিন্তু সিনেট ভেটো দিতে পারবে। সিনেট বলবে যে না, তুমি এখনই সকল সেনাবাহিনী ফিরিয়ে নিয়ে আসো, আমরা যুদ্ধ চাই না, এবং ট্রাম্পের হাত পা বাঁধা হয়ে যাবে। তো এইসব কারণে ট্রাম্প চিন্তা করতেছে যে, এবং ট্রাম্প এটা স্বীকার করছে ট্রুথ সোশ্যালে, যে যারা আমাকে সাপোর্ট করেছে তারাই এখন আমার বিরুদ্ধে যাচ্ছে। এবং তিনি বলেছেন যে আমি আসলে ইরানে বেশি যুদ্ধ করতে চাই না, কারণ আমার দেশবাসী চায় না আমি ইরানে যুদ্ধ করি, অথচ আমি চেয়েছিলাম ইরানের তেল গ্যাস সব নিয়ে আসতে। আচ্ছা, একটা কথা বলেন তো, ট্রাম্প অনেকবার বলেছে, গতকালকেও বলেছে, যে ইরান যেভাবে দ্য স্ট্রেট অফ হরমুজ মানে হরমুজ প্রণালী দখল করে রাখছে বা অবরোধ করে রাখতেছে, এটা স্পষ্ট আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আচ্ছা, এই যে আমেরিকা এবং ইসরায়েল ইরানে হামলা চালালো, এটা কোন আন্তর্জাতিক আইন মেনে হয়েছে? এই যে আরেকটা দেশের তেল গ্যাস নেওয়ার জন্য রাতের অন্ধকারে প্রেসিডেন্টকে অপহরণ করে নিয়ে এলেন, এটা কোন ইন্টারন্যাশনাল ল মেনে হয়েছে? আপনি ইরানের তেল সম্পদ নিবেন, এই যে সিনেটর লিন্ডসে গ্রাহাম, ট্রাম্পের কাছের লোক, সে খুব খুশি, সে বলতেছে অলরেডি ভেনেজুয়েলার খনিজ সম্পদ আমাদের দখলে এবং ইরানেরটাও আমার দখলে আসবে, তারপর আমরা সমৃদ্ধশালী হব। এখন ইরান যদি বলতো যে আমেরিকার তেল গ্যাস আমার, এটা হয় না তো, আমেরিকা তো ভিন্ন দেশ, ইরান তো ভিন্ন দেশ, তাহলে আরেকটা দেশের তেল গ্যাস আপনি দখলে নেওয়ার জন্য ওই দেশকে আক্রমণ করবেন। তারপরে আবার পাকিস্তান যখন বলেছে যে আমাদের খনিজ সম্পদ তোমাদের, এখন পাকিস্তানের সঙ্গে খুব ভালো সম্পর্ক আমেরিকার, তাহলে এগুলো কোন আন্তর্জাতিক আইন মেনে হয় না তো। কিন্তু যখনই নিজেদের বিরুদ্ধে যায় তখনই বলে হায় হায় আন্তর্জাতিক আইন লঙ্ঘন হলো, আর যখন নিজেরা কিছু করবে তখন আর ওই ল ধার ধারে না। এগুলি তো আসলে বিশ্ববাসী জানে, কাজেই এইসব হিপোক্রেসি এখন একদম স্পষ্ট। তবে আমেরিকানরা আসলেই মনে করে যে ইরানে কিচ্ছু নাই, ইরান ধ্বংস হয়ে গিয়েছে, যেমনটা ট্রাম্প মনে করে। এবং মার্কিন আলোচকরা একটু অবাকই হয়েছিল, কারণ আলোচনায় আসার আগে আমেরিকানদের একটা বিশ্বাস ছিল যে আসলে পারমাণবিক অস্ত্র থাকে না থাকা আসলে তেমন কিছু মেনটেন করে না কেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে কিন্তু আর কেউই পরমাণু অস্ত্র ব্যবহার করেনি, অনেকের কাছেই আছে। কারণ সবাই জানে যে এই পরমাণু অস্ত্র ব্যবহার করার ক্ষতিকর দিকটাই বেশি। যেমন তেহরানে, মানে ইরানের রাজধানী তেহরানে একটা পরমাণু বোমা মারলো আমেরিকা, বাট এটার ক্ষতিকর তেজস্ক্রিয়া এটা ছড়িয়ে যাবে আশেপাশে। আবার ইরান একটা মারলো আরব দেশে, আরব দেশ ধ্বংস হলো, কিন্তু এটা তেজস্ক্রিয়তা অনেক দূর বিস্তৃতি লাভ করে এবং ইসরায়েল পর্যন্ত চলে যায়। তো এই কারণে আসলে মডার্ন যুদ্ধে কেউ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে না। তো এখন আমেরিকা চেয়েছিল যে যেহেতু ইরান যুদ্ধ বিধ্বস্ত, অবশ্যই তো ইরান যুদ্ধ বিধ্বস্ত, কোনো সন্দেহ নাই, ইরানের অর্থনীতি ধসে পড়েছে। আপনারা অবাক হয়ে যাবেন যে এই গত 30-36 দিনে প্রায় 20,000-এর মতো স্পটে আমেরিকা ইসরায়েল আঘাত আনছে। আমেরিকার মতো শক্তিশালী দেশের, আমেরিকার মতো সামরিক দিক দিয়ে সমৃদ্ধ দেশের গোলা বারুদ শেষ হয়ে গেছে, বোমা শেষ হয়ে গেছে, মারতে 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 আর বোমা নাই। তারপরেও ইরান টিকে আছে, বড় দেশ। এখন আমেরিকার আসলে আর খুব একটা বেশি কিছু করার আছে বলে মনে হয় না, বা তারপরে আমেরিকা মনে করছে যেহেতু বোমায় ধ্বংস হয়ে গিয়েছে, কাজেই ইরান যুদ্ধ বিধ্বস্ত, ক্লান্ত, অর্থনীতি ধ্বংস, আমরা এখন সামান্য প্রস্তাব দিলে রাজি হয়ে যাবে। কিন্তু যখন ইরান সরাসরি বলল যে আমরা আমাদের পারমাণবিক অস্ত্র তৈরির আকাঙ্ক্ষা ত্যাগ করব না, অবশ্য হয়তোবা যদি ইসরায়েল এই চুক্তির ভিতরে ইনক্লুড থাকতো তাহলে হয়তোবা ইরান রাজি হতেও পারতো, কারণ ইরান জানে যে এখন এই আমেরিকার সঙ্গে ইরানের চুক্তি, আমেরিকার আক্রমণ করবে না কিন্তু ইসরায়েলকে দিয়ে ঘুরিয়ে আক্রমণ করা হবে, কাজে ওই তো একই তো, কাজে এটা দরকার নেই। এখন এই কারণে ইরান পারমাণবিক অস্ত্র যখন
ত্যাগ না করার সিদ্ধান্তে অনড় রইল, তখনই আসলে আমেরিকানরা অবাক হয়ে গেল। এবং অবশ্যই মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রায় 8 থেকে 10 বার কথা বলেছেন ফোনে। নিশ্চয়ই তারা আলোচনা করেছেন এবং শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয় যে না, যেখানে এই পরমাণু অস্ত্রটা হচ্ছে মেন শর্ত, যে এটা ইরানকে হস্তান্তর করতে হবে। ইরানের কাছে 460 কেজি ইউরেনিয়াম আছে, এটা হস্তান্তর করতে হবে, না হলে আসলে এই আলোচনার কোনো মানে নেই। তারপরেই আলোচনা শেষ হয়ে যায় এবং ইরান ও আমেরিকার প্রতিনিধি দল উভয় দেশের দিকে রওনা হয়ে যান। এখন প্রশ্ন হচ্ছে যে পরিণতি কি হতে পারে। ডোনাল্ড ট্রাম্প ইজ এ ভেরি আনপ্রেডিক্টেবল ম্যান। তিনি কি বলেন, কখন কি করেন, এটা বোঝা বড় মুশকিল। তবে এটা আমরা বুঝতে পারি যে তার অপশন সীমিত, তাকে গ্লোবাল অর্ডার চিন্তা করতে হয়। ট্রাম্প যখন বলেছিলেন যে তিনি পুরা ইরানি সিভিলাইজেশন ধ্বংস করে দিবেন আজ রাতেই, তখন তেলের দাম অনেক বেড়ে গিয়েছিল। আবার তিনি যখন যুদ্ধবিরতি ঘোষণা করলেন 2 সপ্তাহের, তখন দাম কমে গিয়েছিল। আবার যখন গতকালকে এই আলোচনা ভেস্তে যায়, তখন আবার তেলের দাম ব্যারেল প্রতি $109 গিয়ে থেকেছে এবং এটা আস্তে আস্তে আরো বাড়বে। এবং আরেকটা বিষয় হচ্ছে কি, এই হরমুজ দিয়ে যে শুধু তেল আসে তা না, হরমুজ দিয়ে কিন্তু দুর্লভ অনেক খনিজ আসে, অনেক পণ্য আসে, অনেক খাবার দাবারের পণ্য আসে, অনেক কিছু আসে। বিশ্বের 20% ব্যবসা বাণিজ্য ওই পথ দিয়েই হয়। এবং ইরানের সবচেয়ে বড় সফলতাই হচ্ছে ওটা, যে সে হরমুজ বন্ধ করে দিতে পেরেছে। এবং একটা জিনিস আপনাদেরকে বলি, ট্রাম্প যতই বলুক যে হরমুজ আমরা দখলে নিব, মনে করেন আমেরিকার বিশাল সেনাবাহিনী আছে, নৌবাহিনী আছে, সন্দেহ নাই বিমান বাহিনী আছে, স্ট্রং এবং বিশ্বের সবচেয়ে স্ট্রংগেস্ট, তারা ওইখানে মোতায়েন করলো। কিন্তু এই জাহাজগুলো কিন্তু বন্ধ করা হয় লন্ডন থেকে। আপনি বলবেন যে হ্যাঁ, লন্ডন থেকে বন্ধ করা হয়, লন্ডন তো হচ্ছে যুক্তরাজ্যের রাজধানী, আমি যেখানে থাকি। হ্যাঁ, কারণ এই সব জাহাজগুলোর ইন্স্যুরেন্স করা থাকে এবং ইন্স্যুরেন্স কোম্পানি কখনো এত বড় ঝুঁকি নিবে না, কারণ ইন্স্যুরেন্সও একটা ব্যবসা। কিন্তু একটা জাহাজ নষ্ট হলে ইন্স্যুরেন্সের কোটি কোটি ডলার চলে যায় এবং কোনো জায়গায় সামান্যতম ঝুঁকি থাকলেও ইন্স্যুরেন্স কোম্পানি বলে যে না, ওই জায়গা দিয়ে তুমি জাহাজ পরিচালনা করতে পারবে না, যদি কোনো ক্ষতি হয় ওই জায়গায় আমরা কোনো রিস্ক নেব না। কাজে এখন মনে করেন যে আমেরিকার প্রচুর জাহাজ তারা নিরাপত্তা দিচ্ছে হরমুজ প্রণালীকে, আসো তোমরা নিরাপদে পার হও। হঠাৎ করে একটা মিসাইল আকাশ থেকে পড়ে গেল জাহাজের উপরে, জাহাজে আগুন ধরে গেল। হ্যাঁ, তো এটা রিস্ক নিবে কে? এটা কি সম্ভব? সম্ভব না তো। এটা ট্রাম্পও জানে, কিন্তু তিনি আসলে কিংকর্তব্য বিমূঢ়। তিনি ঠিক কি করবেন বুঝে উঠতে পারতেছেন না। মানে এই যুদ্ধ থেকে কিভাবে সম্মানজনকভাবে বিদায় নেওয়া যায় তিনি চিন্তা করতেছেন। আবার গতকালকে তিনি বললেন যে আমরা উপযুক্ত সময় ইরানকে আবার আক্রমণ করব। এখন সেই উপযুক্ত সময় কখন হবে সেটা তিনি নিজেও জানেন বলে মনে হয় না। বাট এখানে দুটো সম্ভাবনা আছে। একটা হচ্ছে যে আসলে ট্রাম্প আর আক্রমণই করবেন না, তিনি ওই যে নতুন করে সিদ্ধান্ত নিয়েছেন যে ইরানের বন্দর অবরোধ করবেন, এটা চেষ্টা করবেন যাতে কোনো জাহাজ ঢোকে বা বেরোতে না পারে। এখন ট্রাম্প যদি শুধুমাত্র যেই জাহাজগুলো ইরানের বন্দরের দিকেই যায় এবং ইরানের সঙ্গে ব্যবসা বাণিজ্য করে সেই জাহাজগুলো অবরোধ করেন, তাহলে তো ইরানও আবার যেই জাহাজগুলো শুধু আরব দেশের দিকেই যায় সেই জাহাজগুলোতে মিসাইল মারবে। মারবে না? মারবে তো। কোনো ইজি পথ নাই। মুখে অনেক কথা বলা যায়, আসলে মানে ট্রাম্প যে কি পরিমাণ মাইন্ডটা চিপে আটকে গেছে, এটা আসলে মানে ট্রাম্পের ওই তার ট্রুথ সোশ্যালের টুইট দেখলেই বোঝা যায় তিনি খুবই উত্তেজিত এবং রাগান্বিত। তবে কিছু করার নাই। তবে এখন ট্রাম্পের কাছে সবচেয়ে বড় সমাধান হচ্ছে আপাতত চুপ থেকে মান সম্মানটা রক্ষা করা, এছাড়া আর কোনো ওয়ে নাই। এবং ইরানের সরকার কিন্তু খুব ভালো সরকার না। এই ট্রাম্প যুদ্ধ করার আগেই আইন শৃঙ্খলা বাহিনীর গুলিতে প্রায় 1000 ইরানি মারা গেছে। ইরান কিন্তু নিজের দেশে প্রচুর মানুষ মারে এবং তাদের গণতন্ত্র তো আর প্রকৃত গণতন্ত্র না। তাদের গণতন্ত্রে যে কোনো নির্বাচন হতে পারে না, ধর্মীয় নেতার একটা অনুমোদন লাগে। এটা ইসলামিক প্রজাতন্ত্র বলা হয় আর কি। তো এটা একটা ইয়ে থাকবে আর কি, একটা একটা আশা থাকবে যে অ্যাটলিস্ট এইসব ঝামেলা শেষ হয়ে গেলে ইরান আসলে একটি পরিপূর্ণ গণতন্ত্রের দিকে ফিরে যাবে এবং নিজের দেশের জনগণের উপর যে মানবাধিকার লঙ্ঘন এগুলো বন্ধ করবে। এটা অন্তত ইরানের কাছ থেকে আমরা প্রত্যাশা করতেই পারি। দর্শক ভালো থাকবেন, ধন্যবাদ।